হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আশা করি খুব ভালো পড়াশোনা করছো। আশা করি সু অভ্যাস এবং সুচিন্তা এর এই সুচিন্তার মধ্য দিয়েই তোমার দিনগুলো যাচ্ছে। তুমি যত সুন্দর চিন্তা করতে পারবো, যত সুন্দরভাবে কাজ করতে পারবা, তুমি কিন্তু তত সুন্দরভাবে মসৃণ পথ দিয়ে তুমি সফলতার দিকে ধাবিত হতে পারবে। আহ, তুমি চিন্তা করো, কর্ম কর্ম কিন্তু ফল প্রসব করেই। আহ, তো আজকের কর্ম আগামীকাল না হোক, আগামী পরশু, আগামী তরশু, এরকম করে যে কোনো একদিন তোমাকে একটা ফিডব্যাক দিবে। এটা দিবেই, আজ না হোক কাল তুমি একটা ফল পাবাই। এজন্য মনে রাখতে হবে, কর্ম আসলে ফল প্রসব করবেই। তুমি যেমন কর্ম করবা, তোমার ফলটা তদ্রূপ আসবে। তুমি যদি ভালো কাজ করো, তাহলে অবশ্যই তোমার কর্মফল ভালো হবে। খারাপ কাজ করলে কর্মফল অবশ্যই খারাপ হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। এজন্য তুমি অবশ্যই তোমার কর্ম সঠিক সুন্দরভাবে করো, ভালো মতো কাজ করো, নিজের দিনটা সুন্দরভাবে সুচিন্তা, সু অভ্যাস এর মধ্য দিয়েই তোমার দিনগুলো অতিবাহিত হোক। এতে তুমি একজন মানুষ হবা, মানে ভালো মানুষ হবা। ব্রাদার কিন্তু একটা কথা বলে যে ভালো মানুষ হতে হবে। সেন্ট গ্রেগরিতে যারা পড়ে তারা যেন ভালো মানুষ হয়। ভালো মানুষের ডেফিনেশন 1 বছর ধরে দিয়ে গেলেও সম্ভব না। এই ডেফিনেশন অসীম নয়, এই ডেফিনেশন কখনো শেষ হবে না ভালো মানুষের সংখ্যা। তো ভালো মানুষ কি করতে পারে? তুমি প্রত্যেকদিন, আমি এই জিনিসটা আমি আমার মাথায় নক করে, আমি খুঁজি যে আসলে ব্রাদার যেটা বলে যে ভালো মানুষ, তো ভালো মানুষ হতে গেলে তার সবকিছু ভালো হতে হবে। তুমি খুঁজে দেখো, আইডেন্টিফাই করো, প্রত্যেকদিন সকালে উঠে তুমি এই চিন্তাটা করো যে ভালো মানুষ হতে হবে। আমার মাথায় এই চিন্তাটা আসে ব্রাদারের কথা শোনার পরে। যাই হোক, তুমি আহ, এটা খুঁজে বের করো ভালো মানুষ কি হতে পারে। ভালো মানুষ হলে সে পড়াশোনা ঠিকঠাক করবে, মিথ্যা কথা বলবে না, খারাপ কাজ করবে না, চুরি ডাকাতি করবে না, কোনো কিছুই তার খারাপ হবে না। পড়াশোনায় ফাঁকি দিতে পারবে না, তার কর্মে ফাঁকি দিতে পারবে না। মানে ভালো মানুষ হতে হলে তুমি কিন্তু সব কিছুর ভিতরেই তোমার ভালো হতে হবে, তার মানে কোনো খারাপ গুণ তোমার ভিতর থাকবে না। যাই হোক, সেদিকে না যাই, আমরা চেষ্টা করব ভালো মানুষ হওয়ার জন্য, ভালো পড়াশোনা করার জন্য, কোনো প্রকার ফাঁকি দিব না। আমি যেটা প্রশ্ন পড়াচ্ছি, আমার বিশ্বাস, আমি যত পরিশ্রম করে ক্লাস তৈরি করছি, তুমি যদি তার 5 ভাগের 1 ভাগ পড়াশোনা করো, তাহলে তুমি অনেক অনেক দূরে এগিয়ে যাবে। তো প্রত্যেকটা টিচারই তোমাদের জন্য অনেক পরিশ্রম করে ক্লাস তৈরি করছে, তোমরা এর একটা ফলাফল নিশ্চয় দিবা। আর নিশ্চয়ই তুমি এই খাতাগুলো হোমওয়ার্ক করবা এবং খাতাগুলো দেখাবা। আশা করি আমরা, আচ্ছা যাই হোক, ভালো থেকো। আমরা এই এই ভালো করে কাজ করো। আমরা এইভাবে পড়াশোনা শুরু করব। এখন পড়াশোনা শুরু করতে হলে আমরা আগে আমাদের দেখো প্রথম অবস্থায় আসছে। আমি যেটা বলতেছিলাম তোমার, আহ, একটা কথা বলে গেছি। জীবন হচ্ছে, মনে করো যে একটা ঝুড়ির মতো, বা একটা কি, যেটা কি বলে, ঝোলা, ব্যাগের মতো। এখানে হিউজ প্রবলেম আছে, হিউজ। তো তুমি যদি স্টুডেন্ট হও, তাহলে তোমার অনেক প্রবলেম আছে, বিভিন্ন সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, সমস্যা, এই সমস্যা, মানে পড়াশোনা কেন্দ্রিক সমস্যা, জীবনব্যাপী সমস্যা, বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো আহ, কি করতে হবে? পড়াশোনা, আমি সেটাই বলছি যে আহ, জীবন যদি অনেক সমস্যার ভিতরে থাকে, তখন ওই সমস্যা একটা করে ধরতে হবে। যেমন একটা সাবজেক্ট ধরতে হবে, একটা প্রশ্ন ধরতে হবে, একটা প্রশ্ন পড়ার পরে ওই প্রবলেম বের করলাম, সলিউশন করলাম, এবার রেখে দিলাম, আবার প্রবলেম ধরলাম, আবার সলিউশন করলাম, আবার রেখে দিলাম। এইভাবে তুমি আস্তে 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 সলিউশন করতে থাকো। দেখো তোমার এক সময় আর কোনো প্রবলেম থাকবে না। যতই প্রবলেম আসুক, তোমার কাছে এত বোঝা মনে হবে না। আমরা দেখো আজ কতদিন কোশ্চেন সলিউশন করছিলাম, এবং আমি চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা একবার দুইবার পড়লে বুঝতে পারবে। আজকেও আমরা কোশ্চেন সলিউশনে আসছি। কোশ্চেন সলিউশনে গতদিন দেখছিলাম 19 সালের প্রশ্ন, আজকে 18 সালের প্রশ্ন। এবার তুমি 17 এবং 16 সালের প্রশ্ন তুমি সলিউশন করবা নিজে নিজে। তো চেষ্টা করবে, চেষ্টা করলে অবশ্যই পারবে। আমরা তৃতীয় অধ্যায়ে বাংলাদেশের শিল্প সম্পর্কে পড়ব। বাংলাদেশের শিল্প আসলে কেমন, বাংলাদেশের পরিবেশ কেমন, পরিবেশের সাথে শিল্পের আহ, সম্পর্কটা কেমন। আসলে বাংলাদেশের সাথে শিল্পের সম্পর্ক কিন্তু খুব দারুণ, কারণ এখানকার পরিবেশটা খুব সুন্দর, আবহাওয়া, জলবায়ু খুবই ভালো।
যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে আসি। পরবর্তীতে আমরা যেটা আসবো, দেখো আমি যে প্রশ্নটা তোমাদের প্রথম অবস্থায় প্রশ্ন করব। দেখো, আমরা এখানে পড়ছিলাম যে কুটির শিল্প, বৃহৎ শিল্প, মাইক্রো শিল্প, ম্যাক্রো শিল্প, ন্যানো শিল্প। যাই হোক, এটা কিন্তু একটা কুটির শিল্পের প্রতিকৃতি, তুমি দেখতে পাচ্ছ। আগেরটা ছিল আগেরটা ছিল একটা শিল্পের প্রতিকৃতি। দেখো এখানে একটা মনে হচ্ছে একটা বড় সড়ো শিল্প, এখানে নিশ্চয় মাটি দিয়ে কাজ করছে না। আহ, এখানে কিন্তু মাটি এর মূল উপাদান, মাটি দিয়ে কাজ করা আছে, তাই কুটির শিল্পের অন্তর্গত কিন্তু এই জিনিসটাও। প্রথম প্রশ্ন আমরা আজকে দেখব। এই প্রশ্ন দেখো, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, 4টে বোর্ডে প্রশ্ন এসেছে 2018 সালে। প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আমরা আবার শিখবো এখান থেকে প্রশ্ন কিভাবে লিখতে হবে, কিভাবে বেশি মার্কস পাওয়া যাবে, এবং কোথায় উত্তর থাকবে, প্রশ্নের কোন জায়গায় কোন প্যাটার্নে উত্তর দেব, আমরা কিভাবে উত্তর দিলে সুন্দর করে বেশি মার্কস পাওয়া সম্ভব সেটা দেখব। তো প্রশ্ন বলছে যে, দেখো, বাংলাদেশের শিল্প সম্পর্কে শ্রেণীকক্ষে পাঠদান করতে গিয়ে অর্থনীতির অধ্যাপক নাসির মামুন বলেন যে পাট, চামড়া এবং তৈরি পোশাক। কি বললো? পাট, চামড়া এবং তৈরি পোশাক, এই তিনটা কিন্তু আমরা পড়ে এসেছি, ইত্যাদি বাংলাদেশের প্রধান শিল্প। ঔপনিবেশিক শাসন, শোষণ, মূলধনের স্বল্পতা, কারিগরি জ্ঞানের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, তাহলে এখানে কি কি অভাব আছে? অবকাঠামো দুর্বল ইত্যাদি বাংলাদেশ শিল্পের অনগ্রসরতার প্রধান কারণ। সম্প্রতি সরকার দেশের দ্রুত শিল্পের লক্ষ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব নীতি গ্রহণ করেছে। এখানে তার মানে একটা হিসাব কি দেখো, যে সরকার যে নীতিটা গ্রহণ করছে, এখানে দুইটা পক্ষ রয়েছে, একটা পক্ষ হচ্ছে সরকার, সরকারি, এবং আরেকটা পক্ষ হচ্ছে বেসরকারি। এই দুইটা অংশীদারিত্ব নীতি গ্রহণ করছে এরা। দুইটা, মনে করো দুইটা পক্ষ এক হয়ে কাজ করছে, সরকারি পক্ষ আলাদাভাবে কাজ করছে বা বেসরকারি পক্ষ আলাদাভাবে না, দুই পক্ষ একসাথে কাজ করছে। প্রশ্ন কি আছে এখানকার? আমরা প্রশ্ন করলাম যে এখানকার শিল্প বলছে যে বাংলাদেশের শিল্প সম্পর্কে শ্রেণীকক্ষে পাঠদান করার দিকে মামুন সাহেব বলছে যে বাংলাদেশের পাট, চা, চামড়া, তৈরি পোশাক, এগুলো আছে প্রধান শিল্প, এবং এখানে ঔপনিবেশিক শাসন, শোষণ, তারপরে এখানে যে অর্থনৈতিক দুর্বলতা আছে, অবকাঠামো দুর্বলতা আছে, সেই অনগ্রসরতা আছে। সম্প্রতি সরকারের বেশ দ্রুত শিল্পায়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব নীতি গ্রহণ করেছে। এই নীতির আলোকে কি কি প্রশ্ন আছে আমাদের? কুটির শিল্প কাকে বলে? দেখো, কুটির শিল্প কাকে বলে আমরা আহ, নিশ্চয়ই পড়েছি, টেক্সট বই পড়ছি। তো কুটির শিল্প আমরা সংজ্ঞা দিতে পারবো। পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল, ব্যাখ্যা করো। তৃতীয় নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্পের বর্ণনা দাও। বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্পের বর্ণনা দাও। চতুর্থ প্রশ্ন বলছে, উদ্দীপকে বাংলাদেশের শিল্পের যেসব সমস্যার কথা বলা হয়েছে তার সমাধানের সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব কতটুকু ভূমিকা পালন করে। আমি দেখো সবুজ কালি দিয়ে রাখছি যে প্রথম কুটির শিল্প কাকে বলে। কুটির শিল্প কাকে বলে আমরা জানি, এবং নিজের মতো করে নিজের ভাষায় লিখে দিতে পারবো। সবসময় তোমার নিজের ভাষাটাকে তুমি ব্যবহার করো, এটা সব থেকে পড়াশোনা করার আহ, একটা কিওয়ার্ড বা চাবিকাঠি বলা যায়। তুমি তোমার ভাষায় শিখবা, তুমি তোমার মতো করে শিখবা, তুমি তোমার মতো করে লিখবা। বই পড়বা, অবশ্যই বই পড়বা, তুমি তোমার মতো লিখবা, বই পড়ে তোমার মতো করে লিখবা। তো কুটির শিল্প কাকে বলে, এইটা তুমি কিন্তু, আমি এই পর্যন্ত যে কটা ক্লাস করেছি এই ক্লাস করানোর ভেতর থেকে কিন্তু তুমি উত্তর দিতে পারবা, তাই না? সহজে উত্তর দিতে পারবা। কারণ কুটির শিল্প বলতে, আমি যদি এভাবে বলি যে কুটির শিল্প বলতে সেই সমস্ত শিল্পকে বোঝায় যারা নিজ গৃহে আহ, পরিবারের সদস্যরা মিলে যে সমস্ত আহ, কাঁচামাল থেকে তোমার কাঁচামাল রিফাইন করে বা কাঁচামাল ব্যবহার করে চূড়ান্ত দ্রব্য প্রস্তুত করে, সেই সমস্ত শিল্প, সেই শিল্পকেই কুটির শিল্প বলা হয়। নিজের মতো করে বলে দিলাম, বইয়ের মতো বললাম না, আমি বই পড়ছি তাই আমি বইয়ের আলোকে কথা বলতে পারছি। তাহলে এইভাবে তুমি একবার দুইবার পড়বা, দেখবা তুমি নিজের মতো লিখতে পারবে। পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল কেন? তো পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল কেন, এখানে তোমার মাথায় কি চিন্তা হয় যে পাট শিল্প, দেখো, আগে কিন্তু পাট শিল্পের একটা জাঁকজমক একটা ছিল, বাজার ছিল। যেই বাজার, আসলে আমাদের পাট শুধু আমাদের দেশের ভিতরেই কিন্তু এটার ব্যবহার ছিল তা না।
বহির্বিশ্বেও এটার বেশ অবদান ছিল, এই জন্য একে সোনালী আর্ট বলা হতো। তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে তোমার পাটের বিকল্প, যে পাটের দড়ি, এর বিকল্প হয়ে গেল কি নাইলন যেটা বলে। তারপরে পাটের ব্যাগ বস্তা এর বদল হয়ে যাচ্ছে কি তোমার পলিথিনের ব্যাগ বস্তা। এবার দেখো, প্রত্যেকটা জিনিসের উৎপত্তির ভিতরেই তার ধ্বংস লুকিয়ে থাকে, মনে রাখতে হবে। পুঁজিবাদের কথা যখন আমরা পড়ছি না, পুঁজিবাদের উৎপত্তির ভিতরেই পুঁজিবাদের ধ্বংসের বীজ লুকিয়ে আছে। তো এই যে পলিথিনের উৎপত্তি, কেন বললাম এই কথা, পলিথিনের উৎপত্তির ভিতরেই পলিথিনের ধ্বংস লুকিয়ে আছে। তো পলিথিন মানুষ সাদরে গ্রহণ করেছে, খুব সস্তা, সস্তা যখন যেরকম সস্তা সেরকম সমস্যা হচ্ছে। তাহলে এই যে পলিথিন ব্যবহার করছে একজন মানুষ, পলিথিন ব্যবহার করে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই পলিথিনগুলো আমাদের পরিবেশের উপর ইফেক্ট হচ্ছে। তো মানুষ যখন রিসার্চ করে করে দেখছে আসলে অনেক বছর পরে, কখন পলিথিন অনেক বছর পর পরবর্তী দেখা যাচ্ছে যে এটা হিউজ পরিমাণ ক্ষতি করে দিচ্ছে আমাদের। তাহলে পলিথিন ব্যবহার আর করা যাবে না। আগে কি করছিলাম, আগে পাট। তাহলে পাট শিল্পের যে ভবিষ্যৎ সম্ভাবনা আমরা এইভাবে লিখতে পারি, এর ভিতর থেকে কথাগুলো গোছায় গোছায় লিখতে পারি। তো আমরা দেখি এবার প্রশ্ন কি লেখা আছে। এইভাবে তুমি চিন্তা করতো, আগে আগে প্রশ্ন পেয়েই তোমার পড়ার দরকার নেই, আগে প্রশ্ন পেয়ে তুমি চিন্তা করো, তোমার উদ্দীপকের সাথে এই চিন্তাটা করো, চিন্তা করে তারপরে তুমি প্রশ্নে যাও, দেখবা সব সহজ হয়ে যাবে জিনিসটা। তো প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নে আসি আমরা। প্রথম প্রশ্নে শুধু সংজ্ঞা দেওয়া আছে এখানে। দেখো, বলা আছে যে নিজ গৃহে পারিবারিক ভিত্তিতে স্বল্প মূলধন এবং সহজলভ্য কাঁচামাল এবং ছোটখাটো সাধারণ যন্ত্রপাতি যে শিল্পের উৎপাদন পরিচালিত হয় তাকে কুটির শিল্প বলে। তার মানে আমি যে কথাটা বললাম যে আমরা পরিবার মিলে, পরিবারের সদস্যদের মিলে এবং কাঁচামাল বা সহজলভ্য যে কাঁচামালগুলো আছে এইগুলো নিয়েই তারা তাদের সাধারণ যন্ত্রপাতি নিয়ে যে কাজ করে, এইটাকে কুটির শিল্পে অন্তর্ভুক্ত। তাহলে কুটির শিল্প আমরা গেলাম। এবার খ নম্বর প্রশ্নে বলা ছিল যে কি, তোমার খ নম্বর প্রশ্নে কি বলছিল মনে আছে? খ নম্বর বলেছিল পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। তো পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কেন উজ্জ্বল? এবার দেখো আমি যে কথাগুলো বললাম এর সাথে মিল আছে কিনা। সম্প্রতি উন্নত জাতের পাট এবং পাটজাত দ্রব্য উদ্ভাবন, উন্নত জাতের পাটের জাত উদ্ভাবন করা হয়েছে সে কথা বলছে। পাটের বিকল্প পণ্যের ব্যবহার, ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে নতুন করে পাট শিল্পের সম্ভাবনার দ্বার উন্মেষিত হয়েছে। তার মানে পাট শিল্পের নতুন জাত উদ্ভাবন হয়েছে, আবার ওই যে ওইগুলার খারাপ দিকগুলা তুলে ধরা হচ্ছে। তার মানে এখন পাট পরিবেশের জন্য ক্ষতি করছে না, পাটকেই গ্রহণ করতে হবে। তারপরে বলছে দেখো, পাটের বিকল্প ব্যবহার আবিষ্কার হয় বিশ্বব্যাপী এর চাহিদা কমে গিয়েছিল, যে কথা বললাম পলিথিন বা নাইলন এই জাতীয় কমে গেছিল, কিন্তু বর্তমানে আবার নতুন করে পাট এবং পাটজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কারণ কি? কারণ সম্প্রতি সময়ে পাট দ্বারা বিভিন্ন উন্নত ও রুচিশীল সম্মত উৎপাদন দ্রব্য সামগ্রী উৎপাদন করা হচ্ছে। যেমন পাটের তৈরি ব্যাগ, তারপরে কি জুতা, মাদুর, এই জাতীয় বিভিন্ন দ্রব্য তৈরি করা হচ্ছে। তাছাড়া এই সকল পণ্য পরিবেশের জন্য ক্ষতি করে না, যেগুলো আমরা পাট দিয়ে এসেছি। প্রকৃতি এমন একটা জিনিস, প্রকৃতি তোমাকে সবসময় তোমাকে টিকিয়ে রাখবে, প্রকৃতি তোমাকে ধ্বংস করবে না। কিন্তু প্রকৃতিকে তুমি যদি ধ্বংস করো, প্রকৃতিও তোমাকে ছাড়বে না, প্রকৃতিও তোমাকে ধ্বংস করবে। তো আমরা প্রকৃতি থেকে যে জিনিসটা পাচ্ছি, কথা কেন বললাম, প্রকৃতি থেকে যে জিনিসটা পাচ্ছি ওই জিনিসটা অবশ্যই উৎকৃষ্ট জিনিস এবং ভালো মানের জিনিস। যাই হোক, তারপরে গ নম্বর প্রশ্ন আমরা আসি। গ নম্বর প্রশ্নে ছিল তোমার বলা হচ্ছিল উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্প, প্রধান যে রপ্তানিমুখী, আমি গতদিন বলছিলাম কিন্তু যে রপ্তানিমুখী শিল্প, রপ্তানিমুখী শিল্প মানে কি দেখো, রপ্তানি আমরা শুধুমাত্র বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য যে শিল্প কাঠামো আমাদের দেশের ভিতরে বা দেশের অভ্যন্তরে গড়ে ওঠে, এটা কিন্তু রপ্তানিমুখী শিল্প। রপ্তানিমুখী শিল্প তার মানে তুমি বুঝতে পারলে শুধুমাত্র যেগুলো আমরা সেল করবো, সেল করে বৈদেশিক মুদ্রা অর্জন করবো, সেই উদ্দেশ্য নিয়ে যে শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে সেটি রপ্তানিমুখী শিল্প। তাহলে এবার রপ্তানিমুখী শিল্প আমরা পড়লে আমরা বুঝতে পারবো সহজে। এখানে বলছে কি, এইখানে আবার ফার্স্ট লাইনে কিন্তু উত্তর থাকবে। উদ্দীপকে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্পের মধ্যে পাট, চামড়া, তৈরি পোশাক শিল্পের উল্লেখ রয়েছে। এদের বর্ণনা দেখো, আসলে এই যে পাট, চামড়া আমরা কথা পড়ছিলাম সেটা উল্লেখ রয়েছে, এই কথা প্রথম অবস্থায় বলছে যে এদেরকে বর্ণনা দেওয়া হলো। আমি এর আগে বলছি যে ক নম্বরে একটা প্যারা করবা, খ নম্বরে দুইটা প্যারা করবা, গ নম্বরে তিনটা, খ নম্বরে চারটা, সুন্দর সুন্দর করে ছোট ছোট করে প্যারা করে লিখলে তুমি অবশ্যই ভালো মার্কস পাবে। এবং আমার এই প্রশ্নটা পড়তে হবে, পড়ে নোট করতে হবে খাতায়।
পাট শিল্প বাংলাদেশের বৃহৎ শিল্প ও গুরুত্বপূর্ণ শিল্প। বিশ্বের বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃত। পাটজাত দ্রব্য থেকে বৈদেশিক রপ্তানি আয়ের প্রায় 65% রয়েছে বাংলাদেশের নিয়ন্ত্রণে। পাটজাত দ্রব্য থেকে যেই উৎপাদন, যেই বিদেশি অর্জন করে, বৈদেশিক বিদেশরা যে উৎপাদন করে, যদি 100% সারা বিশ্ব উৎপাদনের আয় করে, তার ভিতর থেকে বাংলাদেশই 65% রয়েছে এই পাট থেকে উৎপাদন, বৈদেশিক মুদ্রা অর্জনে। দেখো 19 সালে এখানে 74.80 লক্ষ বেল আঁশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। আর এই সাল বা এই যে এই তোমার কত লক্ষ, এগুলো মনে রাখা খুব সহজ। তুমি একটু চর্চা করো, দেখে একেবারে পানির মতো সহজ। এইগুলা বাচ্চারা দেখে ভয় পায়, এই সমস্যায় যায়। যাই হোক, পাট রপ্তানি করে 18-19 সালে অর্থ বছরে 447 মিলিয়ন মার্কিন ডলার আয় করে। চামড়া যথেষ্ট উন্নতি না হলেও চামড়ার রপ্তানি কিন্তু আগের তুলনায় প্রচুর বেড়েছে, সে কথা বলছে। এখানে চামড়া উৎপাদন করে 18-19 সালে কত উৎপাদন হয়েছে, তোমার 286 মার্কিন ডলার। এখানে এই জিনিসটাও তুমি একটু চর্চা করো, দেখো এই জিনিসটা খুব সহজভাবে তুমি চিন্তা করো, সহজ হয়ে যাবে সব। তৈরি পোশাক শিল্পে বর্তমান বাংলাদেশের শিল্পক্ষেত্রে এক নতুন উন্মেষণ দ্বার সৃষ্টি করেছে। দেশের রপ্তানি আয়ের প্রায় 75 থেকে 80% এই খাত থেকে অর্জিত হয়ে থাকে। বিশ্বের 90টি দেশে বাংলাদেশের তৈরি পোশাক এক্সপোর্ট করা হয়, তাই না? এখানে আমদানিকারকের সেরা দেশ বাংলাদেশ থেকে, যারা সব থেকে বেশি পোশাক আমদানি করে, সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। এটা আমরা শিখে ফেললাম। তাহলে এরপরে মনে থাকবে, এটা কিন্তু দরকার আছে, পরবর্তীতে তোমার দরকার আছে। পরবর্তীতে ঘ নম্বর প্রশ্নে কি বলছে? ঘ নম্বর প্রশ্নে বলছে যে সরকারি এবং বেসরকারি উদ্যোগের যেই গুরুত্ব আর কি, সরকারি এবং বেসরকারি তোমার উদ্দীপকে বাংলাদেশের শিল্পের যেসব সমস্যার কথা বলা আছে তার সমাধানে, মানে বাংলাদেশের যে সমস্যা রয়েছে, এই যে এখানে তোমার মূলধনের সমস্যা, অবকাঠামোর সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা সমাধানে সরকারি এবং বেসরকারি যে অংশগ্রহণ করে যে এই সমস্যাগুলো সলিউশন করবে, তার আসলে ভূমিকা কতটুকু, সে কথা বলছে। তাহলে আমরা ঘ নম্বরে আসবো। ঘ নম্বরে দেখবো এবার যে এখানে আসলে অবশ্যই এর সমস্যার সমাধান এখানে একটা মানুষ, দেখো তোমার একজন মাথা, আমি বারবারই বলি যে পড়াশোনা করলে গ্রুপে করতে হবে, একজন আর একজনের সাথে সলা পরামর্শ করতে হবে। একটা মাথা থেকে দুইটা মাথা অবশ্যই বেশি ডেভেলপ, দুইটার থেকে তিনটা অবশ্যই বেশি ডেভেলপ। মানে তুমি যখন একটা জিনিস পারছো না, তখন অন্যজনের হেল্প নাও, অন্যজনের সাথে কথা বলো, দেখো জিনিসটা ওইটা নিয়ে কথা বললে ওই জিনিসটা কিন্তু সহজ হয়ে যায়। প্রথম অবস্থায় কোনো কিছু দেখলে খুব কঠিন লাগতে পারে, কিন্তু যখন ওইটা নিয়ে আলোচনা করা হয়, বারবার বারবার ওইটাকে চর্চা করা হয়, দেখা হয়, নাড়া হয়, তখন কি হয়, ওইটা খুবই ইজি হয়ে যায়। দেখো অনেক শত শত বেশ কঠিন কঠিন প্রবলেমও তুমি ম্যাথমেটিক্যাল টার্ম বা যে ক্লাস নিয়ে আসছে, তুমি নিয়ে চর্চা করতে থাকো, চিন্তা করতে থাকো, দেখো খুব সহজভাবে চিন্তা করতে। তুমি যদি আমার চিত্রগুলা যেখানে আছে ফার্স্ট ইয়ারের চিত্রগুলা তুমি প্রথমে দেখলে ভয় পাও, কিন্তু ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে বের হয়ে চলে যাচ্ছে, তখন কি এটা জিনিসটা সহজ হয়ে যাচ্ছে না? তার মানে তুমি চর্চা করছো, নিয়মিত দেখছো, পড়াশোনা করছো, এতে সহজ হয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম যে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা কিন্তু আমরা পড়ছি আমাদের অধ্যায় লাস্ট, এটা ছিল। উদ্দীপকে বাংলাদেশের শিল্পের যেসব সমস্যার কথা বলা হয়েছে, তার সমাধানে সরকারি বেসরকারি অংশীদারিত্বে পিপি এর ভূমিকা মূল্যায়ন করা হলো। কত সুন্দরভাবে গোছায় দেয় এই প্রশ্নগুলো, দেখানোর কারণ কি? তুমি যেন এইভাবে লিখতে পারো, তুমি যেন এই সুন্দরভাবে তুমি এইভাবে লিখতে পারো। তারপরে দেখো বলা আছে যে সরকারের ভৌত অবকাঠামোতে বিশেষ করে মহাসড়ক, তারপরে এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, বাস টার্মিনাল, বিমানবন্দর, এভিয়েশন, সমুদ্র বন্দরে যে একটা আছে কি, এসব খাতে দীর্ঘমেয়াদী কৌশলগত এবং লক্ষ্যভিত্তিক সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব উদ্যোগ গ্রহণ করেছে। তার মানে অবশ্যই এগুলা ভালো দিক, কারণ একটা রোড যখন তৈরি হবে, এটা নিয়ে অনেক কথা বলা যায়, যে রোড নিয়ে আমি এটা আছে পাবলিক ফুড, পাবলিক, যেটা তোমার পাবলিক ওয়েলথ, ইকোনমিক্সের একটা টার্ম ছিল ওয়েলফেয়ার ইকোনমিতে, যে পাবলিক গুডস, যে দ্রব্য, এই রাস্তা কি গণদ্রব্য না?
গণদ্রব্য সবাই ব্যবহার করতে পারে, যাই হোক ওদিকে না যায়। তাহলে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিন্তু যেগুলা গণদ্রব্য, এখানে সব থেকে বড় বড় বাজেট করলে, বড় বড় বিনিয়োগ করলে পরবর্তীতে এইটা ভালো একটা ফলাফল পাওয়া যায়। কারণ গণদ্রব্য মানে সবার দ্রব্য, সেটা সবাই ভোগ করতে পারবে, সবাই ব্যবহার করতে পারবে। সবাই যখন একটা একটা রাষ্ট্রের মালিক তো সবাই, তাহলে সবাই যখন সুবিধা ভোগ করবে, তখন অবশ্যই সেই নাগরিক হিসেবে তুমি অবশ্যই একটা জিনিস ভোগ করতে পারবে, এই জন্য তোমার ভেতরে প্রিসেন্ট বোধ হবে। দেখো তারপরে আমরা এখানে দেখি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের দ্রুত উন্নয়ন সাধনের ব্যাপারে পুঁজির প্রয়োজন রয়েছে। বাংলাদেশের আসলে বাংলাদেশ যখন তোমার চিন্তা করো, বাংলাদেশের যে উন্নয়ন, এই উন্নয়নের জন্য ব্যাপক টাকার পুঁজি প্রয়োজন রয়েছে। এককভাবে সরকার বৈদেশিক ঋণ গ্রহণের মাধ্যমে সম্পদের সম্পদ এই সম্পাদন করা হচ্ছে দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। তো হিসাবটা চিন্তা করো যে যখন সরকার এই সরকারের একার পক্ষে এই জিনিসটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তাহলে অবশ্যই অবশ্যই তোমার সরকারের একার পক্ষে যখন কঠিন হয়ে যাবে, তখন সেই জিনিসটা যদি প্রাইভেট ভাবে নিয়ে আসা হয়, কোনো প্রাইভেট কোম্পানি এবং সরকারি কোম্পানি একসাথে কাজ করে, তখন সেটা কাজটা সহজে সমাধান হয়ে যাবে। বলছে কারণ কাঙ্ক্ষিত মূলধনের সম্পূর্ণ সংস্থান শুধুমাত্র সরকারি আয় দ্বারা মেটানো সম্ভব নয়, যেমন সরকারের একার পক্ষে এটা মেলানো সম্ভব হচ্ছে না। আবার বৈদেশিক ঋণ শর্তযুক্ত, বৈদেশিক বিদেশ, দেখো এইসব জায়গায় খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। বিদেশ তোমাকে হেল্প করে, তুমি আপাত দৃষ্টিতে দেখছো বিদেশ তোমাকে হেল্প করছে, বিভিন্নভাবে সাহায্য করছে বিদেশি, কিন্তু বিদেশ তোমাকে হেল্প করবে কখন বলে তো, তখন তার স্বার্থটাও থাকবে ভিতরে। তার মানে সে যদি তোমার কাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট না পায়, তাহলে সে কেন হেল্প করবে? এটা কিন্তু তোমার পররাষ্ট্রনীতি কিন্তু এইসব কথা বলে। হ্যাঁ, পররাষ্ট্রনীতি নিয়ে অনেক কথা আছে, অনেক কিছু আছে। যাই হোক, তো এখানে আসছে তোমার যে ঋণ শর্তযুক্ত এবং এর ভারটা বেশি, ঋণের প্রভার মানে বোঝানো হচ্ছে যে ঋণের সুদ, এই ঋণের শর্তযুক্ত এবং বিভিন্ন সুদ বেশি হয়ে থাকে। এর ফলে উন্নয়নের তো উন্নয়নের দিকটা আসলে উন্নয়ন হয় না, শুধু এটা নেতিবাচক একটা প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে পিপিপি এর গুরুত্ব প্রয়োজন হয়। পিপিপি এর মাধ্যমে ভৌত অবকাঠামো খাতের শক্তিশালী বিকাশ সাধনের ফলে দেশের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বীমা প্রভৃতির খাতে তোমার যে উন্নয়ন ঘটে। এই পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর ফলে দেশের সবার যেমন তুমি চিন্তা করতে পারো যে সব মানুষের যে সরকার যদি একটা কর্মসংস্থান সরকার পারবে না, এক্ষেত্রে অবশ্যই যদি প্রাইভেট লিমিটেড যদি আগায় আসে, তাহলে অবশ্যই সেখানে একটা বৃহৎ মানুষের তোমার কর্মসংস্থান হবে, বা এইভাবে বিভিন্নভাবে মানুষকে হেল্প করা যেতে পারে। স্বাস্থ্য বা বীমা এইগুলার দিক থেকেও হেল্প করা যেতে পারে। এইসব খাতের উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠিত পিপিপি এর উন্নয়নের কর্মকাণ্ডের প্রত্যক্ষ পরোক্ষ বিপুল কর্মসংস্থান সুযোগ হয়। বললাম যেটা কর্মসংস্থান সৃষ্টি হয়, ফলে দেশের বেকারত্বের হার হ্রাস পাবে। বেকারত্বের আর একটা কথা আমি বারবারই বলছি, বেকারত্ব যখন কমে যাবে, তার মানে কি, এই বেকার কমে গেলে কি হয়, বেকারের মাথা পিছু আয় বাড়ে না, টাকা আসে। তার মানে বেকারের টাকা আসলো, মাথা পিছু আয় বাড়লো। তারপরে আর কি হয়, এই 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 যে বেকার যে টাকাটা পায়, এই টাকাটা কি করে, সে বিনিয়োগ করে। বিনিয়োগ করার পরে কি হয়, তার জীবনযাত্রার মান বেড়ে যায়। এইভাবে বিভিন্ন পয়েন্ট সূত্রে সূত্রে গাথা হয়ে যেতে পারে। একটু চিন্তা করলে সব একটার পরে একটা তুমি লিখতে পারবে, মনে রাখলে তুমি লিখতে পারবে। তো মাথাপিছু আয় বৃদ্ধি পায়, দেখো জীবনযাত্রার মান ও মাথাপিছু আয় বৃদ্ধি পায়, এর মাধ্যমে শক্তিশালী বেসরকারি খাতের সৃষ্টি হয়। মানে স্ট্রং একটা বেসরকারি খাতও, বা মানে সরকারি খাতের পাশাপাশি একটা স্ট্রং একটা বেসরকারি খাতও দাঁড়ায় যায়। কাজেই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলোর সমাধানে সরকারি বেসরকারি অংশীদারিত্ব যথেষ্ট ভূমিকা পালন করে। তার মানে আমরা ঘ নম্বরটাও পেয়ে গেলাম, যে এখানে অবশ্যই যথেষ্ট ভূমিকা পালন করছে এই তোমার সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো। যাই হোক, এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই খুব সুন্দর মতো পড়বা। সুন্দর মতো পড়লে তুমি ভালো লিখতে পারবা। ভালো, তোমার পড়াশোনার মূল লক্ষ্য যেন হয় তুমি ভালো লিখতে পারো, ভালো বেশি বেশি লিখতে পারো, সুন্দর মতো লিখতে পারো, বেশি বেশি চর্চা করো, বেশি বেশি চেষ্টা করলে। এবং তুমি ঘড়ি ধরে চিন্তা করো যে একটা প্রশ্ন আমি কত সময় লিখতে পারবো।
কখনোই তোমার এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। তুমি একটু অ্যাক্টিভ হও, অ্যাক্টিভ হও, দেখো ফলাফলটা ভালো আসবে। পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আর হোমওয়ার্ক থাকবে এই প্রশ্নটা সুন্দর করে মুখস্থ করে লিখে পড়তে হবে। এবং এই দ্বিতীয় অধ্যায় আমি পড়ালাম 19 সাল এবং 18 সালের প্রশ্ন। তুমি 17 সাল এবং 16 সালের প্রশ্ন সুন্দর করে দেখবা যে কি ধরনের এসছে, কিভাবে এসছে। চেষ্টা করো, চেষ্টা করলে অবশ্যই তুমি পারবা। তুমি বই না পড়েও লিখতে পারো, মানে নোট না পড়ে, গাইড পড়ার দরকার নেই। তুমি শুধু টেক্সট বুক পড়ো, এবং পড়লেই তুমি সুন্দর মতো উত্তর দিতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ।